শহরের আজব দুই পরিবার, তাদের শত্রুতার বয়স আজ প্রায় ৮০ বছর। একসময় কফি সুবাসে ভরা সেই পাহাড়ি শহর এখন সাক্ষী দুই পরিবারের তিক্ত সম্পর্কের। যেখানে মানুষ উত্তরাধিকার সূত্রে পায় জমি, ব্যবসা বা সম্মান, এই দুই পরিবার উত্তরাধিকার সূত্রে পেয়েছে এক বিশাল কফি বাগানের মামলা আর একে অপরের প্রতি অন্তহীন ঘৃণা। কিন্তু ভাগ্যের খেলাটা যে কতটা অদ্ভুত হতে পারে তা বোঝা যায় যখন দুই পরিবারে একই দিনে জন্ম নেয় নতুন দুই সদস্য। হাসপাতালের এক অদ্ভুত ভুলে হয়ে যায় বাচ্চাদের অদল বদল। নিজের অজান্তেই তারা বড় করতে থাকে শত্রুপক্ষের সন্তানকে। কেটে যায় বছর কে বছর, শিশুরা যার যার মতো বড় হয়ে গেছে, আর ভাগ্য যেন এদের শত্রুতা দেখে মিটি মিটি হাসছে। কারণ এই দুইজন একে অপরের জীবনে জড়িয়ে যায় বন্ধুত্ব, ভালোবাসা আর অজানা এক টানে। কিন্তু যখন পুরনো শত্রুতার ছায়া ফের নেমে আসে, তখন শুরু হয় হাসি, কান্না আর আবেগের ঝড়। হাসিতে ভরা নাটকীয়তা মেশানো আর হৃদয় ছোঁয়া এই গল্পের প্রতিটা বাকি আছে চমক। কারণ ভাগ্য যখন গল্প লেখে, তখন কফির গন্ধেও লুকিয়ে থাকে প্রেম আর চোখের নোনা স্বাদ। এমনই এক মন ভাঙা গড়া আর হাসি কান্নায় ভরিয়ে ইমোশনাল রোলার কোস্টারে ভাসানো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মুভি আনিমাঞ্চি সাকুনামুলে, অর্থাৎ সব মুহূর্তই সুন্দর। কিন্তু মনে রাখবেন, এই গল্পের শেষটা আপনার মুখে হাসি ফোটালেও চোখের কোণে পানি রেখে যাবে, এটা নিশ্চিত। 1895 সাল। ব্রিটিশ তখন ইন্ডিয়ায় রাজত্ব করত। ছোট এক গ্রামে দুই বন্ধু মিলে কফির ব্যবসা শুরু করে। তাদের এই কফির মান এতটাই ভালো ছিল যে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া এই কফির স্বাদের প্রেমে পড়ে যায়। সেখান থেকে পুরো ইউরোপে এই কফির নাম ছড়িয়ে যায়। রানীর কারণে কফির এত সুনামের জন্য সেই গ্রামের নাম রাখা হয় ভিক্টোরিয়াপুরাম। এই কফি এস্টেটকে কেন্দ্র করে নগরায়ন গড়ে ওঠে আর ধীরে ধীরে গ্রাম হয়ে যায় শহর। তবে ব্যবসা বৃদ্ধির সাথে সাথে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে, যেটা ধীরে ধীরে এক সময় কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। কেস চলতে চলতে দুই বন্ধু দুনিয়া থেকে বিদায় নেয় ঠিকই, কিন্তু তাদের বংশধরদের জন্য এই কেসটা উত্তরাধিকার সূত্রে রেখে যায়। এভাবেই চলতে চলতে কেসের বয়স হয়ে গেছে ৮০ বছর। তবুও কেসের কোনো সুরাহা হয়নি। এই কেস সেদিনই বন্ধ হবে যেদিন দুই পরিবারের কেউ একজন এগিয়ে এসে কেসটা উঠিয়ে নিবে। দুই পরিবারের পক্ষ থেকে প্রসাদ এবং দিবাকর কোর্টে কেস লড়তে এসেছে। বিচারকও এই কেসের উপরে বিরক্ত হয়ে বলে, আমার বাবা যখন বিচারক ছিল তখন থেকে এটা শুরু হয়েছে, আর এখন আমার রিটায়ার হওয়ার সময়ও চলে আসলো, তাও শেষ হলো না। প্রসাদ আর দিবাকর, তোমরা সমঝোতা করছো না কেন? দিবাকর এই কেসের জন্য আজও বিয়ে করতে পারেনি, আর প্রসাদ তার বংশের স্টেট কোনোভাবে ছাড়বেই না। বিচারক বিরক্ত হয়ে সেদিনের মতো কোর্ট মুলতবি করে দেয়। প্রসাদ আবার শুভ লগ্ন আর ভবিষ্যৎবাণীতে অনেক বিশ্বাস করে। প্রসাদের আগেই দুইটা কন্যা সন্তান আছে। তাকে এক গুরুজি বলেছে এবার তার ছেলে হলে সে কফি বাগানের কেসটা জিতে যাবে, তাই সে পূজা করতে এসেছে। তবে প্রসাদ একটু কিপটা স্বভাবের, সে তো পূজার দক্ষিণাতেও ডিসকাউন্ট খোঁজে। এদিকে প্রসাদের ভাই সুধাকরের স্ত্রী বাসুদাও সন্তান সম্ভবা, তাই সে ডক্টর জগদাম্বার কাছে চেক আপে আসে। জগদাম্বা ডক্টর হলে কি হয়েছে, তার আবার ড্রিঙ্কস করার বদ অভ্যাস আছে। ড্রিঙ্কস না করলে তার তো দিনই শুরু হয় না। দিবাকরের ভাই সুধাকর খুবই ভালো মানুষ, পেশায় হোমিও ডক্টর। নিজের ঘায়ে তো লোন আছেই, তাছাড়া উকিলকে টাকা দিতে দিতে তার অবস্থাও নাজেহাল, কারণ বর্তমানে দিবাকর কোনো কাজ করে না। তবুও সুধাকর তার পেশেন্টদের লোন শোধ করে তাদেরকে সাহায্য করে। হাসপাতালে ডক্টর দিবাকরকে জানায় পরের সপ্তাহেই বাসুদার ডেলিভারি হবে। দিবাকর বলে, ম্যাডাম দোয়া করবেন, এটাই আমাদের প্রজন্মের প্রথম সন্তান। ডক্টর বলে, তাহলে এই মেয়েটাকে? দিবাকর জানায় তার আর সুধাকরের সন্তান হচ্ছিল না, তাই এই মেয়েটাকে অ্যাডপ্ট নিয়েছে। সে এই পরিবারের বড় মেয়ে দিব্যা। বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। প্রসাদ জলদি জলদি তার স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হয়, কারণ বাচ্চা ডেলিভারির শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। এদিকে হাসপাতালে ডক্টর ড্রিঙ্কস করে মাতাল হয়ে ভুলভাল বকছে। সুধাকরের স্ত্রী বায়না ধরেছে সে আইসক্রিম খাবে, এই জন্য সুধাকর তার স্ত্রী বাসুদাকে নিয়ে এই বৃষ্টির মধ্যেই বের হয়ে যায়। লগ্ন পার হয়ে যাবে সেই ভয়ে প্রসাদ অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে। অপর পাশ থেকে ট্রাক আসায় প্রসাদ গাড়ি নিয়ে ওভারটেক করে, কিন্তু ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গেলে সুধাকরের গাড়িতে ধাক্কা লাগে। গাড়ি গিয়ে
গাছের সাথে বাড়ি খেলে সাথে সাথেই বাসুধা চিৎকার করে ওঠে। হাসপাতালের প্রসাদের স্ত্রী ডেলিভারির সময় হয়ে গেছে। ডক্টর মাতাল অবস্থাতেই ডেলিভারি করাতে আসে। তখনই সুধাকরের স্ত্রী বাসুধাও ইমার্জেন্সি ডেলিভারিতে আসে। একদিকে মীনাক্ষী, অন্যদিকে বাসুধা, আর ডক্টরের তো তাল মাতাল অবস্থা। এরই মাঝে মীনাক্ষী জন্ম দেয় কন্যা সন্তানের, আর বাসুধা জন্ম দেয় ছেলে সন্তানের। সব ঠিক মতো হলেও বাচ্চাদের জন্মের সময় আর কে কার বাচ্চা এটা নোট করা হয় না। ব্যাস, গোলমালটা বাঁধে এখানেই। ডিউটি নার্স ডক্টরকে জিজ্ঞেস করতে গেলে সে তো বিভোরে ঘুম, তাই নিজের মতোই ট্যাগ লাগিয়ে দেয়, আর বাচ্চা অদল বদল হয়ে যায়। ডক্টর এই ঘুম ঘুম অবস্থাতেই জন্ম নিবন্ধন খাতায় সাইনও করে দেয়। দুই পরিবার তাদের সন্তানদেরকে নিয়ে অনেক খুশি, কিন্তু রক্তের টান কি আর চুপ থাকে? বাসুদার যেহেতু একটা বেকারির দোকান আছে আর সে খাবার পছন্দ করে, তাই তার ছেলে টাকা রেখে খাবার উঠায়, আর এদিকে প্রসাদের মেয়ে টাকা ওঠায়, কারণ প্রসাদ টাকা ছাড়া কিছুই চেনে না। সুধাকর এবং বাসুদা মেয়ের নাম রাখে আরিয়া, আর প্রসাদ তার ছেলের নাম রাখে ঋষি। দুইজনকেই একই স্কুলে দেওয়া হয়। ঋষি যখন প্রথম দিন স্কুলে যেতে ভয় পাচ্ছিল, তখন আরিয়া তাকে কান্না করতে দেখে প্রসাদের আঙ্গুল ধরে বলে, আঙ্কেল, ওকে আমি নিয়ে যাই। প্রসাদ হ্যাঁ বলতেই আরিয়া ঋষিকে সান্ত্বনা দিয়ে বলে, কান্না করছো কেন? ঋষির মনে পড়ে বাসায় তার মাও তাকে এভাবেই আদর করে। স্কুলে আরিয়াকে পেয়ে ঋষি অনেক খুশি। ঋষি এবং আরিয়া খুব ভালো বন্ধু হয়ে যায়। দুই পরিবারের সাথে হাসি খুশিতে দুইজনের ভালোই দিন কাটছে। দুইজন যখন আরেকটু বড় হয় আর সব বুঝতে শেখে, তখন আরিয়া তার মায়ের বেকারিতে সাহায্য করা শুরু করে। সে আবার হিসাবে পাক্কা, তাই ক্যাফের সবকিছু দাম বাড়িয়ে দেয় যেন তাদের প্রফিট থাকে। আরিয়া আর ঋষি প্রায় এই ক্যাফেতে এসে বাসুদার সাথে সময় কাটায়। সুধাকর আরিয়াকে একটা সাইকেল গিফট করে। আরিয়া তো অনেক খুশি। ঋষি আর আরিয়া প্রতিদিন সেই সাইকেলে করেই স্কুলে যায়। প্রসাদের বাসায় তার চাচাতো ভাই রাম আমেরিকা থেকে আসলে বাবা রামের প্রশংসায় পঞ্চমুখ, কারণ সে সবসময় ফার্স্ট হয়, কিন্তু ঋষি টিচাররা তাকে নিয়ে কমপ্লেন করতেই থাকে। মায়ের এসব শুনতে ভালো লাগছে না, তাই ঋষি মায়ের ইয়ারপিস খুলে নেয় যেন মা কিছুই শোনে না। স্কুলে একদিন আরিয়াকে ফুলের ড্রয়িং করতে দেখে ঋষি বলে, এটা কি ফুল? আরিয়া বলে, নীল কুরাঞ্জি। 12 বছরে একবার হয়, আমার খুব ইচ্ছা একবার এই ফুল দেখবো। সাথে সাথে ঋষি তার এক বন্ধুকে জিজ্ঞেস করে, নীল কুরাঞ্জি কোথায় পাবো? সে বলে, পাহাড়ের ওপরে, কিন্তু জায়গাটা অনেক বিপজ্জনক। ঋষি আরিয়াকে খুশি করার জন্য তাকে না বলেই সাইকেল নিয়ে ফুল আনতে যায়। ফুল পেয়েও যায়, কিন্তু বিশাল একটা বন মহিষ আসলে ঋষি ভয়ে গাছে উঠে যায়। মহিষের পাড়া লেগে আরিয়ার সাইকেলটাও ভেঙে যায়। ঠিক সে সময় দিবাকর ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। ঋষির সাহায্যের জন্য চিৎকার করলে দিবাকর সেদিকে তাকিয়ে দেখে প্রসাদের ছেলে সাহায্য চাচ্ছে। তার মনে পড়ে যায় প্রসাদ বলেছিল তার ছেলে তার ভাগ্য বদলাবে, তাই রাগে দিবাকর ঋষিকে ওভাবেই বিপদের মধ্যে রেখে চলে আসে। রাতে ঋষি আর তার মাকে বাসায় আসতে দেখে দিবাকর ভয় পেয়ে যায়, কিন্তু ঋষি কাউকে কিছুই বলেনি। ঋষির মা আরিয়ার মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে, এই সাইকেলটা ভেঙে গেছে, আমি নতুন সাইকেল কিনে দিব। কিন্তু আরিয়া বলে, না, আমার এই সাইকেলই লাগবে। আরিয়াকে কান্না করতে দেখে ঋষি সেই ফুলটাও লুকিয়ে ফেলে। রাতে দিবাকরের কানে বারবার ঋষির সেই সাহায্যের আবেদন ভেসে আসছিল। সে বিশ্বাসই করতে পারছিল না সে এতটা নিচে নামলো কিভাবে। পরের দিন স্কুলে আরিয়া ঋষিকে ইগনোর করতে থাকে। এভাবেই 7 বছর কেটে যায়। 7 বছর পর আরিয়া ঋষির সায়েন্স ল্যাবে যুক্ত হলে ঋষি তো সেই খুশি হয়ে যায়। দুই বন্ধুর মাঝে আবারও কথা বলা শুরু হয়। একদিন আরিয়া আর তার কিছু বন্ধুরা একটা ড্রামার রিহার্সেল করছিল। ঋষি সেই নীল কুরিঞ্জির শুকনো ডাল দিয়ে একটা লেটার আরিয়াকে দেওয়ার জন্য আসছিল। আরিয়া বলে, আমার ব্যাগ থেকে পানির বোতলটা আনো তো। ঋষি পেছনে ফিরতেই আরিয়া বলে, ওটা কিসের কাগজ? ঋষি বলে, এমনি সায়েন্স এক্সিবিশনের কাগজ। বলেই সে বোতল আনতে গেলে ঋষির এক বন্ধু ম্যাথ পরীক্ষার প্রশ্ন দিয়ে বলে, এই নে, এবার তোর বাবা আর তোকে বকবে না। ঋষি বলে, না না, আমার লাগবে না, বলেই চলে যায়। ঋষির বন্ধু আরিয়ার ব্যাগকে ঋষির ব্যাগ ভেবে ম্যাথ পেপারটা রেখে চলে যায়। এদিকে ঋষি পানির বোতল দিয়ে যখনই চিঠিটা দিতেই যাবে, তখনই ম্যাডাম চলে আসায় ঋষি আর সেটা দিতে পারে না। স্কুল ছুটির সময় ম্যাথ পেপার লিক হওয়ার কারণে সবার ব্যাগ চেক করা হচ্ছিল। আরিয়ার ব্যাগে সেই ম্যাথ পেপার পাওয়া গেলে তাকে প্রিন্সিপাল রুমে নিয়ে আসা হয়। ঋষি এই খবর শোনার সাথে সাথেই দৌড়ে এসে বলে ম্যাথ পেপার সে চুরি করেছে। আরিয়া আবারও ঋষির উপরে রাগ করে চলে যায়। এদিকে ঋষির বাসায় তার চাচাতো ভাই রাম এসেছে। সে আমেরিকার বড় এক ভার্সিটিতে চান্স পেয়েছে। তখনই ঋষি বাসায় আসলে ঋষির স্কুল থেকে প্রিন্সিপাল কল দিয়ে প্রসাদকে সব জানিয়ে দেয়। প্রসাদ আবারও রামের সাথে ঋষিকে তুলনা করে অনেক উল্টাপাল্টা শোনায়। ঋষিও আজ রেগে বলে, এত যখন ভালো তাহলে রামকে অ্যাডপ্ট করে নাও। প্রসাদ রেগে ঋষিকে সবার
আরিয়ার সামনে চড় দেয়। গল্প চলে আসে 5 বছর পরে। আরিয়ার আজ 21তম জন্মদিন। বাসার সবাই অনেক খুশি, তারা বড় এক পার্টি দিবে। কিন্তু আরিয়া আবার প্রচুর হিসাবী। আরিয়া বলে আজ থেকে কোনো ফালতু টাকা খরচ হবে না, সবাই মিলে চেষ্টা করব কিভাবে বাসার লোন শোধ করে বাসাটাকে ছাড়ানো যায়। আর ঋষি, সে তো বিন্দাস লাইফে আছে, তার ভবিষ্যতের কোনো চিন্তাই নেই। প্রসাদ তার 30 কোটি সম্পত্তি ঋষির নামে করার জন্য অপেক্ষা করছে, আর ঋষি এলাকার নাম করা বাবুর্চির মাটন খেতে ব্যস্ত। প্রসাদ বাসায় এসে খুব ঝাই দিচ্ছিল, কিন্তু ঋষি এসে তার মিষ্টি কথায় বাবাকে পটিয়ে ফেলে। বাবা বলে, আচ্ছা আজ তো তোর জন্মদিন, তাই কিছু বললাম না, এর পরের কোনো শুভ লগ্ন দেখে সম্পত্তি তোর নামে করে দিব। এদিকে আরিয়া দিবাকরের হুইস্কিতে পানি মেশাচ্ছে, কারণ সে সপ্তাহে 2টা বোতল শেষ করে দেয়। দিবাকরও কম নাকি, সে ওই হুইস্কি পান না করে উকিলের কাছ থেকে ইম্পোর্টেড হুইস্কি আনিয়েছে। দিবাকর সুধাকরকে বলে, উকিলের 50,000 টাকা আর এই হুইস্কি 3,000টা দিয়ে দিস। আরিয়া সুধাকরকে বলে, বাবা তুমি এত টাকা কোথায় পাবে? চাচুকে কিছু বলো না কেন? সুধাকর বলে, কেসের সব বোঝা ভাইয়া তার ঘাড়ে নিয়েছে, যেন আমার পড়ালেখায় কোনো সমস্যা না হয়। সে এত বছর এই কেসটা চালিয়েছে, এত বছর তার কোনো সমস্যা হলেও বলেনি, তাহলে আজ আমি কেন বলবো? এমন ভালোবাসা সকল ভাইদের মধ্যে থাকলে কি সুন্দর হতো, তাই না? কিন্তু বাস্তবে সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করতেও হাত কাঁপে না। এদিকে প্রসাদের বাসায় তার বড় মা এসেছে, এসেই বাসার কাজের লোকের সাথে কার্ড খেলে তাকে হারিয়ে তার সব বেতন নিয়ে নিয়েছে। বেচারা আজই বেতন পেয়েছিল। প্রসাদ তার সেই গুরুজিকে কল দিয়ে বলে, আপনার বলা শুভ মুহূর্ত অনুযায়ী আমার সম্পত্তি আমার ছেলের নামে করে দিয়েছি। গুরুজি বলে, সব তো ঠিক আছে, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার ছেলের জীবনে শনির প্রকোপ আসতে চলেছে। প্রসাদ বাইরে তাকিয়ে দেখে তার ছোট জামাই এসেছে। প্রসাদ বলে, আসবে কি, সে অলরেডি চলে এসেছে। প্রসাদের এই ছোট জামাইয়ের আজ আসার উদ্দেশ্য হলো শ্বশুর আর শাশুড়ির কাছ থেকে নতুন গাড়ি চাওয়া, এমনকি ছেলেকেও শিখিয়ে নিয়ে এসেছে। প্রসাদের ছোট মেয়ে বিরক্ত হয়ে বলে, এসব কথা বাদ দাও তো। বাবা তোমার দাঁত ব্যথার কি খবর? প্রসাদ বলে, ডক্টর বলেছে রুট ক্যানেল করাবো, 1 লাখ লাগবে। আমি ওসবের মধ্যে নেই, যখন ডক্টরদের ব্যবসা খারাপ যাবে ওরা নিজেরাই ফি কমিয়ে দিবে, তখন করাবো। দেখেছেন বলেছিলাম না? প্রসাদ কিপ্টে স্বভাবের। দাদি তার বাসায় ফিরে আসে। সুধাকর দাদিকে কল দিয়ে জিজ্ঞেস করে যে সে যে ওষুধ দিয়েছিল দাদি সেটা নিয়েছে কিনা। দাদি বলে, না রে, আজকাল তো কিছুই মনে থাকে না, ঋষির কাছে পাঠিয়ে দিও। দাদি বলে, আমি দিবাকর আর প্রসাদের সাথে এই কেস বন্ধ করার বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। সুধাকর বলে, সেটা আর আমাদের হাতে নেই, দেখা যাক কি হয়। ঋষি দাদিকে জিজ্ঞেস করে, এই কেসে এমন কি আছে যে কেউ এই কেসটাকে বন্ধ করতেই চায় না? দাদি বলে, আসলে তোর দাদা তোর বাবার কাছ থেকে ওয়াদা নিয়েছিল সে যেন এই কেস কোনোভাবেই বন্ধ না করে। এই দুই পরিবারের শত্রুতা তোর বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাই যত টাকা নাম যশ খ্যাতি কামাক না কেন, এই কেস না জিতলে সে কখনোই শান্তি পাবে না। আরিয়ার বাসায় তার বড় বোনের বিয়ের প্রস্তুতি চলছে, সবকিছু দেখাশোনা আরিয়াই করছে। এদিকে আরিয়ার বোন তার হবু বরের সাথে ছবি তোলার ব্যস্ত। ফটোশুট শেষে আরিয়ার বোন বলে দেয়, ডুগ্গু তুমি কিন্তু সবসময় দেরিতে আসো, বিয়ের লগ্ন 8:30টায়। ডুগ্গু বলে, হ্যাঁ হ্যাঁ আমি 7টায় পৌঁছে যাব। ডুগ্গু বের হতেই ঋষি আর তার বন্ধুরা ডুগ্গুকে কিডন্যাপ করে নেয়, কারণ ডুগ্গু তাদের ব্যাচেলার পার্টি দেয়নি। পরের দিন সকালে বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু বরের কোনো খোঁজ নেই। বিয়ের লগ্নের আর মাত্র 30 মিনিট বাকি। আরিয়া ডুগ্গুকে কল দিতেই ঋষি কল রিসিভ করে আরিয়ার গলা শুনে চমকে ওঠে, তাড়াতাড়ি সবাইকে নিয়ে রওনা দেয়। এদিকে পুরোহিত একটু পরপর মনে করাচ্ছে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রসাদ বিরক্ত হয়ে বলে, আমাদের হাতেও ঘড়ি আছে। এবার তো দিব্যার রাগ হয়ে যায়, সে এমন মানুষকে বিয়েই করবে না যে নিজের বিয়েতে দেরি করে আসে। প্রসাদ আর ঋষি মজা করে খাবার খাচ্ছে, কারণ প্রসাদ জানে আরিয়া দিব্যাকে ম্যানেজ করে নিবে। আরিয়া দিব্যার কানে কানে বলে, বিয়েতে দেরি করে এসেছে এই জন্য আজীবন তোর পায়ে পড়ে থাকবে, মাফ করে বিয়েটা করে নে। দিব্যা তবুও রাজি না। আরিয়া বলে, ঠিক আছে, বিয়েতে যে 20 লাখ খরচ হয়েছে সেটা দে, আর একে বিয়ে না করলে কোনো মোটা টাকলা আঙ্কেলকে ধরে তোর বিয়ে করিয়ে দিব। ব্যাস, দিব্যা রাজি হয়ে যায়। আরিয়া তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে যায়। বাবা বলে, কিন্তু শুভ লগ্ন তো পেরিয়ে গেছে। আরিয়া বলে, তাতে কি, পুরোহিতকে 5,000 দিতেই হবে। আবারও ফিরে এসেছে, লও ঠেলা। ঋষি তার বন্ধুর বিয়ে দেখতে গেলে আরিয়া হুমকি দিয়ে বেচারাকে সেখানেই দাঁড়িয়ে রাখে। অবশ্য ঠিকই আছে, এমন আকাম করলে সাজা তো পেতেই হবে। বিয়ের সব কাজ শেষ হয়ে গেলে আরিয়া তার ক্যাফেতে বসে তার বন্ধুদের সাথে কথা বলছিল। কথায় কথায় তারা বলে, ঋষি তো বিন্দাস লাইফ, কোনো প্যারা নেই, থাকবেই বা কেন, 5 থেকে 60 কোটি সম্পত্তির মালিক যে। আরিয়া বলে, হ্যাঁ হবে না কেন, আমার দাদাকে ধোকা দিয়ে সম্পত্তি নিয়েছিল, একবার ব্যাংকের লোন পেয়ে যাই, তারপর দেখাবো
খেলা কাকে বলে বলেই কফিতে চুমুক দিয়ে দেখে কফির স্বাদটা অন্যরকম লাগছে। ওয়েটার জানায় ঋষি নতুন এক কফির বয়েম রেখেছে। ঋষি এসে বলে, আরে তেমন কিছু না, 3 ধরনের কফি মিশিয়ে এটাকে বানিয়েছি। আরিয়া ঋষিকে কোনো পাত্তা না দিয়েই চলে যায়। পরের দিন দিবাকরের সাথে কথা বলার সময় আরিয়া বলে, এই কেস কবে শেষ হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না, কিছু একটা করতেই হবে। বিকালে আরিয়া একটা রেস্টুরেন্টে যায় যেখানে প্রসাদ প্রায় ফ্রিতে দেওয়া চিকেন বিরিয়ানি নিতে আসে, কারণ ফ্রির কিছুই প্রসাদ ছাড় দেয় না। আরিয়া এক অ্যাক্টরকে ব্যাংক ম্যানেজার সাজিয়ে আনে। প্রসাদকে দেখতেই তারা জোরে জোরে ব্যাংকের লোনের বিষয়ে কথা বলে। আরিয়া বলে, আমার কোটি টাকার প্রফিটের বিজনেস অথচ ইন্টারেস্ট রেট 1.5%, আমি তো মানবই না। আরিয়ার বিজনেস প্ল্যান আর হিসাবের কথা শুনে প্রসাদ খুশি হয়ে যায়, কারণ আরিয়া একদম তার মতোই কথা বলছে, বলবে না কেন, তারই তো মেয়ে। যাই হোক, প্রসাদ প্রথমে ক্লাব থেকে বের হয়ে গেলেও আবারও ফিরে আসে। প্রসাদকে দেখে একটা ডিল ক্যান্সেল হয়ে গেছে এমন বাহানা করে চলে যায়। প্রসাদ আরিয়াকে বলে, এসব লোক তোমার বিজনেস প্ল্যানের মর্ম বুঝবে না, তুমি কাল আমার বাসায় চলে আসো। আর তুমি সুধাকরের মেয়ে না? আরিয়া বলে, হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আমি কাল সকালেই আসবো। পরের দিন সকালে আরিয়া প্রসাদের সাথে দেখা করতে আসে। দিবাকর আগে থেকে আরিয়াকে সব শিখিয়ে বলেছে, যখনই ঋষির মা কফি পান করবে কিনা বলবে, তুমি কফি বের করে দিবে। আরিয়াও তাই করে। প্রসাদ বলে, এটা তো ঋষির কফি। আরিয়া বলে, হ্যাঁ, আমরা এই কফিটাকেই এক্সপোর্ট করব। প্রসাদ বলে, সেটা তো আমিও করতে পারি। আরিয়া বলে, পারবেন না, কারণ এই কফির 5 বছরের এক্সপোর্ট এগ্রিমেন্ট নিয়ে নিয়েছি। প্রসাদ বলে, তাহলে এই ডিলে আমার কাজ কি? আরিয়া বলে, আইডিয়া আমার, ইনভেস্টমেন্ট আপনার, প্রফিট দুইজনের। এই ফাইলে সব বিস্তারিত আছে। 3 বছরে ইনভেস্টমেন্টের ডাবল প্রফিট হবে। প্রসাদ তবুও মানতে না চাইলে দিবাকরের শেখানো মতো আরিয়া বলে, শুভ লগ্ন, গ্রহ এসব নিয়ে কথা বলতেই প্রসাদ এবার পটে যায়। প্রসাদ বলে, ঠিক আছে, প্রফিটের 70 আমার, 30 তোমার। এবার দুজনের মধ্যে প্রফিট নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। শেষমেশ ঠিক হয় প্রসাদ পাবে 55.45% আর আরিয়া পাবে 44.55%। কি ভয়ানক ডিল, বাপরে বাপ। প্রসাদ এবার রাজি হয়ে গেলে ডিল ফাইনাল হয়ে যায়। রাতে দিবাকর আরিয়াকে বলে, বুড়া এবার আমাদের জালে ফেসে গেল। আরিয়া বলে, কোর্টের কেস শেষ হওয়ার আগে ওরই টাকা দিয়ে আমাদের কফিকে ব্র্যান্ড না বানিয়েছি তো আমার নামও আরিয়ানা। কি ভাবছেন প্রসাদ এত জলদি রাজি হলো কিভাবে? সে কি এত ভালো মানুষ নাকি? সে বুদ্ধি এঁটেছে প্রথমে আরিয়াকে দিয়ে ব্যবসা দাঁড় করিয়ে সময় বুঝে কোম্পানি থেকেই বের করে দিবে। দুইটাই ভয়ঙ্কর লেভেলের চালাক হবে নাই বা কেন, একই তো রক্ত, তাই না? পরের দিন থেকে আরিয়া এবং প্রসাদের বিজনেস প্ল্যানিং শুরু হয়ে যায়। এদিকে ঋষি এবং সুধাকর ক্রিকেট খেলায় ব্যস্ত। দুজনের আবার সেই মিল। সুধাকর বলে, শুনলাম আমার মেয়ের বিজনেসে প্রসাদ ইনভেস্ট করছে। ঋষি বলে, শুধু কি তাই, শুনেছি নাকি ইউরোপেও নিয়ে যাবে। সুধাকর বলে, এই খবর শুনলে দিবাকর ভাই তো আজ খুশিতে 1 বোতল ড্রিঙ্কস একবারেই শেষ করে দিবে। এদিকে ঋষির বাসায় প্রসাদ আর আরিয়া ঠিক করে তারা 15 তারিখ তাদের বায়ারের সাথে কফির ডিল করার জন্য ইউরোপে যাবে। আরিয়া বলে, আঙ্কেল ওই দিন 6:30টায় শুভ লগ্ন আছে। প্রসাদ আরিয়ার উপরে হ্যাপি খুশি হয়ে বলে, এই মেয়ে যদি সুধাকরের ঘরে না জন্মাতো তাহলে ওকে আমি অ্যাডপ্ট করে নিতাম। ঋষি বলে, কাকে অ্যাডপ্ট নেওয়ার কথা চলছে? আমাকে অ্যাডপ্ট করবে নাকি? প্রসাদ বলে, তোকে তো ঘাট থেকে নামাতে পারলে বাঁচি। বাবা আর ছেলে দুষ্টু মিষ্টির খুনসুটিতে মেতে ওঠে। পরের দিন সকালে ঋষি বাবাকে তার ডেন্টিস্ট বান্ধবীর কাছে আনে। বান্ধবী ঋষির শেখানো কথা মতো বলে, আঙ্কেল আপনার দাঁতের অবস্থা খুবই খারাপ, কমপক্ষে পরাপর 10 থেকে 15 বার এখানে আসতে হবে। ঋষি বলে, বাবা ইউরোপ থেকে আসুক, তারপর দেখা যাবে। বান্ধবী বলে, না না, দাঁতের সাথে হার্টের কানেকশন আছে, এত বড় ট্রিপে গেলে হার্টের সমস্যা হবে, আঙ্কেলের জায়গায় তুই যা। ঋষি এবার তার মেলো ড্রামা শুরু করে দেয় যে সে ইউরোপ পছন্দ করে না, কোনোদিন ইউরোপে যাবেই না। প্রসাদ ভাবে ঋষি না গেলে এতদিনের ইনভেস্টমেন্ট, প্লেনের টিকিট সব টাকা নষ্ট হয়ে যাবে। বেচারা দাঁতের কারণে কথাও বলতে পারছে না। আকাম মাস্টার ঋষি ফাইনালি তার বাবাকে রাজি করিয়েই নেয়। ট্রিপের দিন সকালে প্রসাদের জায়গায় ঋষিকে দেখে আরিয়া তো অবাক। তারও বা কি করার, এই বান্দরের সাথেই যেতে হবে। প্লেনে উঠলে দেখা যায় ঋষি তার জন্য বিজনেস ক্লাসের টিকিট বুক করেছে আর আরিয়ার জন্য ইকোনমিক ক্লাসে। দেখেছেন এই ঋষি কোন প্রকারের বান্দর? আরিয়া লক্ষ্য করে ঋষি এক এয়ার হোস্টেসের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। ঋষি এবং আরিয়া ইতালিতে পৌঁছে যায়। আরিয়া তাদের বাইরের সাথে মিটিং করলে জানতে পারে ইতালির কোন লোকাল দোকানের কফি টেস্টারের সার্টিফিকেট লাগবে। আরিয়া ঋষিকে বলে, ফ্লোরেন্সে একজন আছে, কিন্তু তার ঠিকানা জানি না। ঋষি কিছুক্ষণ পর বলে, ঠিকানা পেয়ে গেছি, ওই যে ফ্লাইটের এয়ার হোস্টেস সেও ফ্লোরেন্সের, সেই আমাকে ঠিকানাটা দিয়েছে। দুই বন্ধু এবার ফ্লোরেন্সে সেই কফি শপ এসে দেখে বৃদ্ধ দোকানদারের আজ মেজাজ খুবই খারাপ। তাদেরকে দেখেই দোকান থেকে বের করে
করে দেয়। ঋষি ভাবে এই লোকের সকাল থেকে মন খারাপের কারণ কি হতে পারে। হঠাৎ কি মনে পড়ায় সে লোকটার সাথে কথা বলে 10 মিনিট পরেই লোকটার মেজাজ একদম ঠান্ডা করিয়ে তাদের কফি টেস্ট করিয়ে সার্টিফিকেটও নিয়ে নেয়। আরিয়া বলে, কি এমন জাদু করলি যে ওই বুড়ার মুড ভালো হয়ে গেল? ঋষি বলে, শোন, সকালে পেট ফ্রেশ না হলে সবার মেজাজই গরম থাকে। বেচারার আবার কনস্টিপেশনের সমস্যা। যারা এর মানে বুঝতে পারছেন না, একটু কষ্ট করে গুগলে সার্চ করে নেন। তো যাই হোক, ঋষি তার আকুপাংচারের জ্ঞান ব্যবহার করে লোকটার সমস্যার সমাধান করে দেয়। আর লোকটার পেট ক্লিয়ার হতেই ব্যাস তার মেজাজটাও ভালো হয়ে যায়। আকুপাংচার হলো এক বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি। এটাও গুগলে সার্চ করলেই জানতে পারবেন। যাই হোক, আরিয়া তখনই মিলানে যেতে চায়, কিন্তু ঋষি বলে, আরে আজ থেকে তো সাপ্তাহিক ছুটি, 2 দিন এখানে থেকে একটু ঘুরে যাই। আরিয়া রাজি না হলেও ঋষি তাকে জোর করে রাজি করিয়েই নেয়। বান্দরের সাথে থেকে বান্ডামি করবে না তা কি হয়? 2 বন্ধু মিলে চারিপাশ ঘুরে নাচ গান করে মেলা মজা করে। আরিয়া ওয়াশরুমে যেতে চাইলে ঋষি দেখে আশেপাশে প্রায় সবকিছুই বন্ধ। একটা ক্লাব খোলা দেখে আরিয়া আর ঋষি ক্লাবে যায়। আরিয়া ওয়াশরুমে গেলে ঋষি পানি খেতে কাউন্টারে যেতেই এক মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটি তার সাথে হ্যান্ডশেক করে পরিচিত হয়ে চলে গেলে ঋষি আর আরিয়া ক্লাব থেকে বের হতেই যাবে, তখনই ক্লাবের মালিক বলে, আমার ক্লাবের মেয়ের সাথে হ্যান্ডশেক করেছো, তাই 3000 ইউরো দিতে হবে। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে ক্লাবের মালিক তাদেরকে নিয়ে থানায় চলে আসে। আরিয়া যতই বোঝানোর চেষ্টা করে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু কোনো লাভই হয় না। আরিয়াকে চিন্তায় দেখে ঋষি বাসায় কল দেয়। কিছুক্ষণ পর থানায় ঋষির চাচাতো ভাই রাম আসে। রামকে দেখে ঋষি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কেন? রাম বলে, চাচা কল দিয়ে বলেছে তোদেরকে থানায় আনা হয়েছে। আরিয়া এগিয়ে আসতেই রাম তার সাথে পরিচিত হয়। রাম বলে, চিন্তার কিছুই নেই, আমি ওদের জরিমানা দিয়ে দিচ্ছি, ওরা এখনই আমাদেরকে যেতে দিবে। বাইরে আসতেই কফি ডিলের সেই বায়ার আরিয়াকে কল করে বলে, গতকাল তোমাদের আসার কথা ছিল। আরিয়া তাকে বলে, আমরা কিছু সমস্যার জন্য আসতে পারিনি, কিছুক্ষণের মধ্যেই আমরা আপনার অফিসে আসছি। কিন্তু সেই বায়ার বলে, আমি 2 মাসের বিজনেস ট্যুরের জন্য বাইরে যাচ্ছি, তাই আপনারা 2 মাস পরেই আসেন। বায়ার ফোন রেখে দিতেই ঋষি আরিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আরিয়া জানায় সেই বায়ার 2 মাস পর যেতে বলেছে। ঋষি বলে, এ নিয়ে তো ভাবার কি আছে, আমরা 2 মাস পর আবার আসবো, এখনো তো এই দেশে কত কিছুই দেখা বাকি। আরিয়া বলে, তোর কাছে এসব মজা মনে হচ্ছে তাই না? তোর মধ্যে তো কোনো দায়িত্ব জ্ঞানই নেই। আসলে তোর যে কোনো সমস্যা সমাধান করার জন্য তোর বাবা তো আছেই। একটা কল করতেই তোর কাজিন এসে জরিমানা দিয়ে গেল। জীবনটা এতটাও সহজ না। ওটা তো তোরই কাজিন তাই না? একই পরিবারের 2টা সন্তান, হয়তো তোর চাইতে 2 থেকে 3 বছরের বড়। তুই ওর মতো দায়িত্বশীল হতে পারিসনি। আরিয়ার কথাগুলো শুনে ঋষির বারবার তার বাবার কথাগুলো মনে পড়ছিল। তার বাবাও তাকে সবসময় রামের সাথে তুলনা করে অপমান করে। ঋষি রেগে আরিয়াকে বলে, হ্যাঁ আমি অপদার্থ, ক্লাবে যে সমস্যা হয়েছে সেটা আমার জন্যই। তোর আর আমার বাবার জীবনে যত সমস্যা হয় সব আমার কারণেই হয়, আর এই কফি টেস্টারের সার্টিফিকেটের জন্যই তো এত ঝামেলা তাই না? ঋষি চিঠিটা ছিঁড়ে বলে, এবার যদি আবারও চিঠির দরকার হয় তাহলে রামকে গিয়ে বল। এই ঘটনার 2 বছর পার হয়ে যায়। ইংল্যান্ডের সাবেক রানী ভিক্টোরিয়া পুরনো জিনিসপত্র খুঁজতে গিয়ে 150 বছর আগের একটা চিঠি পাওয়া যায়। ভারতের দক্ষিণের একটা কফি ফার্মের কফি রানীর খুবই পছন্দ, তাই রানীর 125তম বিবাহ বার্ষিকীতে ইংল্যান্ড সরকার চাচ্ছিল সেই কফির ব্র্যান্ড আবারও এই দেশে আমদানি করা হোক। অপরদিকে ঋষি ভিন্ন দেশ ঘুরে ঘুরে নিজের ফুড ব্লগিং শুরু করেছে, কখনো সুইজারল্যান্ড তো কখনো প্যারিস। তার ইচ্ছা দুনিয়াতে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজের জীবনটা উপভোগ করা। সামির খান নামের এক লোক দিবাকরের সাথে দেখা করতে আসে। সামির দিবাকরকে বলে, রানী ভিক্টোরিয়া কেজি কফি বাগানকে একটা প্রশংসা পত্র লিখেছিল। কয়েকদিন আগে আমি আমার দাদার পুরনো জিনিসপত্র ঘাটতে গিয়ে চিঠিটা পেয়েছি। দিবাকর বলে, এই প্রশংসা পত্র দিয়ে আমি কি করব? সামির জানায়, রানী এই চিঠিতে আপনার কোম্পানির নাম খুবই সম্মানের সাথে লিখেছে। কেজে কোম্পানির নাম ব্যবহার করে আমরা ইউরোপে কফি ইম্পোর্ট করব। সামিরের পাশের লোকটা বলে, আপনার কোম্পানির নাম ব্যবহার করে আমরা ইউরোপে কফি ইম্পোর্ট করব। দিবাকর বলে, কিন্তু আমি একা রাজি হলে তো হবে না, এই কোম্পানির আরেকজন মালিক প্রসাদ। সামিরের লোক বলে, আপনি কেস উইথড্র করে প্রসাদকে জমিটা দিয়ে দিবেন, তারপর আমরা ওর ছেলে ঋষির কাছ থেকে সাইন নিয়ে নিব। প্রকাশের সকল সম্পত্তিতে তার ছেলের সাইনের অথরিটি আছে। রাতে ঋষি তার বন্ধু হিতেশের সাথে আড্ডা দেওয়ার সময় হিতেশ বলে, রাস্তার
রাস্তার পাশে স্ট্রিট ফুড থেকে শুরু করেছিলি, আর আজ তুই কত বড় ফুড ব্লগার। তোর এই সাকসেসে আমি অনেক খুশি। ঋষি বলে, যাক, কমসে কম তুই তো আমার ব্যাপারে খুশি। তখনই ঋষির মামাতো বোন সামিয়া কল দিয়ে বলে, ভাইয়া আবারও সেই ঝামেলা। পরিবারকে একবার বোঝাতে বোঝাতে 2 বছর পার হয়ে গেল। ঋষি বলে, তোকে তো আমি 1 বছর আগেই পালাতে বলেছিলাম, এখনো সময় আছে, পালিয়ে যা, বলেই কলটা কেটে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই ঋষির ফোনে হাজারটা মেসেজ আর কল আসতে থাকে। নেহা গত রাতেই পালিয়ে গেছে, আর তারা পালিয়ে ঋষিদের বাসায় এসেছে। ঋষির বাবা মীনাক্ষীকে বলে, এইটুকু একটা সমস্যার জন্য ঘর থেকে পালানোর বুদ্ধি কে দিল? মীনাক্ষী বলে, আর কি করবে, গত 2 বছর ধরে তোমরা 2 পরিবারের মাঝে কোনো সমস্যা সমাধান করতে পারলে না। ঋষি ঠিকই করেছে। ছেলেকে সাপোর্ট করতে দেখে প্রসাদ বকবক শুরু করে দিলে মীনাক্ষী তার কানের মেশিনটা এবার বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ঋষি ইউএসএ থেকে বাসায় আসে। মীনাক্ষী ডাকলেও কানের মেশিন বন্ধ থাকায় সে শুনতেই পায় না। ঋষি মাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, স্বামীর বকবক সহ্য করতে না পেরে মেশিন বন্ধ করে রেখেছো। আমার সাথে থেকে থেকে তুমি দেখি আমার থেকেও স্মার্ট হয়ে গেছো। সামিয়াকে ক্যারাম খেলতে দেখে ঋষি বলে, পালালে ইউরোপ আমেরিকা যেতি, এখানে আসার কি দরকার ছিল? সামিয়া বলে, এখানে মামা আর মামি আছে, আর তুইও আছিস, কোনো না কোনো সমাধান অবশ্যই হয়ে যাবে। আর তাছাড়া বুদ্ধি তোর, ফাঁসবি তুই, আমি তো বেঁচে যাব। রাতে সামির খান ঋষিকে বলে, দিবাকর তার কেস তুলে নিতে রাজি হয়েছে, সবকিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে। ঋষি বলে, দিবাকর যেন কোনোভাবেই জানতে না পারে আমি এই সবের মধ্যে আছি। পরের দিন সকালে ঋষি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আরিয়ার বোন দিব্যার স্বামী ডুগ্গু বলে, তুই তাড়াতাড়ি ফিরে যা, তোর জন্য তো এখন আমার বউয়ের ঝাড়ি শুনতে হবে। তখন ঋষির কাজিন এসে বলে, কিরে তুই এখানে, ওই দেখ কে এসেছে। ঋষি পেছনে তাকাতেই দেখে আরিয়া এসেছে। আরিয়া দেখে খুশি হলেও রামের সাথে আরিয়াকে দেখে ঋষি দেখা করতে চায় না। সামিয়া ঋষিকে জোর করে নিয়ে যায়। রাম বলে, সকালে এসে দেখি তুই বাসায় নেই। আরিয়া আর ঋষি অপরিচিতদের মতো একে অপরকে হাই বলে। রাম বলে, জানিস আরিয়া এখন পুরো ইউরোপে কফি এক্সপোর্ট করে, তোর কি অবস্থা? সামিয়া বলে, ভাইয়া জানো না, ঋষি ভাইয়া ভিন্ন দেশ ঘুরে ঘুরে ফুড ব্লগিং করে, আর তার অনেক ফ্যান ফলোয়ার আছে। ইউটিউবে ভাইয়ার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার। আরিয়ার মনে পড়ে ঋষির খাবারের প্রতি টান দেখে আরিয়া ইউরোপের সেই ট্রিপে ঋষিকে এই ফুড ব্লগিং এর আইডিয়া দিয়েছিল। রাম বলে, এরপর কি টিভি শোতে যাবি নাকি? ঋষি বলে, তা জানি না, আমি কখনো কোনো কিছু প্ল্যান করে করি না। এই ঋষির সাথে তাহলে আমার ভালোই মিল আছে, কারণ আমিও কোনো কাজ কখনো প্ল্যান করে করি না। এত টেনশন নিয়ে কি লাভ, তাই না? স্বল্প সময়ের এই জীবনে হালাল ভাবে যতটা এনজয় করা যাবে সেটাই অনেক। কি বলেন আপনারা? রাম বলে, ওরে বাবা, তুই এত কুল কিভাবে থাকিস কে জানে, আমি তো প্ল্যানিং ছাড়া একদম নড়তেই পারি না। আরিয়া বলে, এটাই তো ঋষির বৈশিষ্ট্য, অন্যকে চিন্তায় রেখে নিজে সব সময় কুল থাকে। রাতে আরিয়া বাবা জন্মদিনে বাবাকে একটা মিক্সি গিফট করলে বাবা বলে, এই আবার কেমন গিফট? সবাই বলে, আরে খুলে তো দেখো। বাবা মিক্সির প্যাকেট খুলে দেখে তাতে কিছু পেপারস রাখা। পেপারস পড়ে তার চোখে পানি চলে আসে, কারণ এটা তাদের বাসার কাগজ। ফাইনালি আরিয়া বাসার সব লোন শোধ করে বাসাটা ছাড়িয়ে নিয়েছে। বাবা খুশিতে আরিয়াকে জড়িয়ে কান্না করে দেয়। মা, চাচা সবাই তাদের খুশিতে কান্না করতে থাকে। ঋষির মা মীনাক্ষী 2 বছর পর ছেলেকে পেয়ে সব মজার মজার খাবার রান্না করেছে। কিছুক্ষণ পর ঋষি ছোট বোন এসে ঋষির উপরে অনেক রাগ দেখায়, কারণ সে ইউএসএ তে গিয়ে তার সাথে কথাই বলেনি। ঋষি তার মিষ্টি কথায় বোনের রাগ ভাঙিয়ে তাদের ছোটবেলার মতো চিলে কোঠায় গিয়ে গল্প করতে বসে। ঋষির বোন বলে, বাবাকে বলে দে যে তুই ফুড ব্লগার। ঋষি বলে, না বাবা না, এই কথা বলে মরবো নাকি? বাবা বলবে ক্যামেরার সামনে ভিখারির মতো খাবারের থালা উঠিয়ে 2টা কথা বললে তোকে মানুষ টাকা দেবে? আমাকে কি বলদ মনে হয় নাকি? হয়ও তাই। ঋষি বাবার চুল কাটলে প্রসাদ বলে, কিরে তুই আমেরিকায় গিয়ে এসব করে টাকা কামাচ্ছিস নাকি? কতগুলো মানুষের চুল কেটেছিস যে ইন্ডিয়ায় আসার টিকিটের টাকা পেয়ে গেলি? আসলে প্রসাদ কোনোদিনই বদলাবে না। সামিয়া শ্বশুর বাড়ির লোকেরা কল দিয়ে বিয়ের ভেন্যু জিজ্ঞেস করলে প্রসাদ বলে, আমরা মেয়ে পক্ষ যেই ভেন্যু বলবো বিয়ে সেখানেই হবে। ঋষি বলে, বাবা মেয়েটা কত আশা নিয়ে এখানে এসেছে, তাই ওদের বিয়ে ওদের ইচ্ছা মতো জায়গায় হওয়া উচিত না? প্রসাদ ভাবে এই বিয়েটা ওদের, তাহলে ওদের ইচ্ছা মতোই হওয়া উচিত। প্রসাদ সামিয়া শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলে সামিয়ার পছন্দ মতো তাদের বাসাতেই বিয়ের ভেন্যু ঠিক করে। এদিকে রাম আরিয়ার সাথে প্রসাদের দেখা করিয়ে দিলে প্রসাদ বলে, ভাগ্যে থাকলে আরিয়া আমার বিজনেস পার্টনার হতো, কিন্তু কিছু দুর্ঘটনার কারণে তা আর হলো না। রাম বলে, এই বিয়ের সব দায়িত্ব আরিয়ার। প্রসাদ বলে, আরিয়া এত স্মার্ট যে এক বিয়ের খরচে 3 বিয়ের অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিবে। এক এক করে বিয়ের সব গেস্ট আসতে শুরু হয়। সবাই মিলে বেশ আনন্দেই আছে, বিয়ে বাড়িতে যেমন হয় আর কি।
আরিয়া এবং রাম বিয়ে বাড়ির সবার জন্য কফির গিফট হ্যাম্পার প্যাক করতে আরিয়ার অফিসে যাচ্ছিল। তখনই রামকে প্রসাদ ব্যাংকের কোনো জরুরি কাজের জন্য ডাকলেই রাম ঋষিকে আরিয়ার সাথে পাঠিয়ে দেয়। গাড়িতে ঋষি আরিয়াকে বলে, এই 2 বছরে তুই অনেক বদলে গেছিস। আরিয়া বলে, তুই কিন্তু একটুও বদলাসনি। আরিয়া প্রথমবারের মতো ঋষিকে তার অফিসে নিয়ে এসে বলে, বলতো এটা তোর সেই বিশেষ ফর্মুলার কফি নাকি? আরিয়া কাজে গেলে ঋষি ভাবতে থাকে সেদিন ইউরোপে আরিয়ার কফির সেই সার্টিফিকেট ছিঁড়ে খুবই বাজে একটা কাজ করেছিল, কারণ কফি এক্সপোর্ট বিজনেস আরিয়ার ড্রিম বিজনেস। বাসায় ফেরার পথে ঋষি সেদিনের ব্যবহারের কারণে ক্ষমা চাইতেই আরিয়া বলে, আরে বাদ দে, ওই দিন আমাদের দুজনেরই অনেক দোষ ছিল। ঋষি বলে, তাহলে রামের সাথে বিয়ে করছিস কবে? আরিয়া বলে, 2 বছর হয়ে গেছে রিলেশনে আছি, দেখা যাক কি হয়। আরিয়া ঋষিকে তার বাসায় আনতেই সুধাকর ঋষিকে দেখে অনেক খুশি হয়ে যায়, যেন সে তার কোনো পুরনো বন্ধুকে পেয়ে গেছে। সুধাকর বলে, আমরা কিন্তু আবারও 2020 খেলবো। কিছুক্ষণ পর ঋষিদের আড্ডায় বাসুধাও যোগ দেয়, সেও ঋষিকে দেখে অনেক খুশি। আরিয়া এবং তার বাবা মা ঋষির সাথে আড্ডায় মেতে ওঠে। ঋষি, আরিয়া এবং তাদের সব বন্ধুরা মিলে স্কুলে ঘুরে তাদের ছোটবেলার মিষ্টি স্মৃতির কথাগুলো ভাবতে থাকে। ওই যে একসাথে ক্লাস করা, টিফিনে খাবার ভাগাভাগি করে খাওয়া, ছোট্টখাটো দুষ্টুমি। স্কুলের দিনগুলো, স্মৃতিগুলো যখনই মনে পড়ে ঠোঁটের কোণে অটোমেটিক একটা হাসি ফুটে ওঠে, তাই না? এদিকে আরিয়া তার বাবা মা আর বোনকে জানায় রাম তাকে প্রপোজ করেছে, আর আরিয়া হ্যাঁ বলে দিয়েছে। বোন খুশি হলেও বাবা মা মোটেও খুশি না। মা জিজ্ঞেস করে, রামকে তোর আসলেই ভালো লাগে? আরিয়া বিরক্ত হয়ে বলে, পছন্দ না হলে রিলেশন কেন করব? বাবার মন খারাপ দেখে আরিয়া জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? বাবা বলে, জানিসই তো, বহুকাল ধরে 2 পরিবারের শত্রুতা চলছে, দেখি তোর চাচা এবার রাজি হয় কিনা। চাচাকে সামির খান যেহেতু বলেছে কেস উঠিয়ে নিলে আর কফির বাগান প্রসাদের নামে দিলে ঋষির সাইন আনার দায়িত্ব তার, তাই দিবাকরও বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিন 2 পরিবারের সবাই এক হলে প্রথমে কেউ কথা বলে না, পরে ঋষি এসে বলে, কেউ যখন কথাই বলবে না তাহলে তোমরা পালিয়েই যাও। এবার প্রসাদ বলে, তাহলে ওই কেস? প্রসাদের কথা শেষ হওয়ার আগেই দিবাকর বলে, বহু বছর আগে কে এই কেস শুরু করেছিল, কার দোষ ছিল কে জানে, এইসব নিয়ে আমরা মারামারি করে কি লাভ? আমি সিদ্ধান্ত নিয়েছি এই কেসটা উঠিয়ে নিব। সবাই অনেক খুশি হয়ে যায়। ঋষি বাইরে এসে সামির খানকে কল দিয়ে বলে, সব আমাদের প্ল্যান মতো হচ্ছে, দিবাকর কেস উঠিয়ে নিবে। প্রসাদ তার বাবাকে করা ওয়াদার কথা মনে করে বলে, খুব জলদি কফি বাগান আমাদের হবে বাবা। কফি বাগান পাওয়ার খুশিতে রামের সাথে ড্রিঙ্কস করতে করতে প্রসাদ বলে, এখন শুধু ওই ঋষিকে নিয়েই চিন্তা, ও এখনো জীবনকে খেলা মনে করছে, তোমার মতো সিরিয়াস হলো না। রাম বলে, চাচা, পৃথিবীর সবাই যদি একরকম হয়ে যায় তাহলে দুনিয়াটা বিরক্তিকর হয়ে যাবে, তাই না? ঋষি নিজে আনন্দে থাকে আর সবাইকে আনন্দে রাখে, দেখবেন একদিন ও এমন কিছু অর্জন করবে যা আমাদের কারো পক্ষে অর্জন করা সম্ভব না। ঋষি তাদের কফি বাগানে ঘুরতে আসে। এদিকে প্রসাদ অনেক খুশি, কারণ ফাইনালি সে ঋষিকে বুঝতে পেরেছে। দাদির সাথে বসে ঋষি গল্প করছিল। দাদির এখন ভুলে যাওয়ার রোগ হয়েছে, তাই সে আরিয়াকে ঋষির স্ত্রী ভাবছে। দাদি আরিয়াকে ডেকে বলে, তুমি আমার ঋষির সাথে মিলে মিশে থাকবে, কিন্তু খবরদার ওকে কোনো কষ্ট দিবে না। আরিয়া কোনো রকমে হ্যাঁ বলে দেয় হাঁটা। বিকালে বাবার সাথে গল্প করতে করতে আরিয়া বাবাকে দাদির কথা শেয়ার করে। সুধাকর বলে, ঋষি তো খারাপ না, তোর কেন ওকে নিয়ে এত সমস্যা কে জানে। আরিয়া বলে, বাবা, ঋষিকে বোঝাই যায় না, এই ও অনেক ভালো, হুট করে এমন কাজ করে যে ওকে সহ্যই করা যায় না। শেয়ার মার্কেটের মতো কখনো খুব ভালো কাজ করে উপরে ওঠে, তো কখনো আজাইরা কিছু করে নিচে নেমে যায়। সুধাকর বলে, আরে শোন, একজন ডক্টর হিসাবে ঋষিকে তো আমার ভালোই লাগে, কারণ ইসিজিতে হার্টবিটও একবার উঁচু তো একবার নিচু থাকে। এখন কারো হার্টবিট সমান হয়ে গেলে সে তো শেষ, তাই না? জীবনে সবসময় এক থাকাটা ঠিক না, ঋষির মতো হলেই জীবনটা উপভোগ করা যাবে। ঋষিদের বাসায় ঋষি এবং আরিয়ার পরিবার মিলে সামিয়ার বিয়ের আয়োজন শুরু করে দেয়। সবাই এই বিয়েতে খুবই আনন্দে আছে। বিয়ে, রান্না, ঘর সাজানো সবাই মিলেমিশে করছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত, আর ঋষি এই সব মুহূর্ত তার ক্যামেরায় বন্দি করে নেয়। বিয়ের অনুষ্ঠান শেষে ঋষির মা মীনাক্ষী সামিয়ার বিদায়তে দেওয়ার জন্য সুটকেস নামাতে গিয়ে টুল পিছলে পড়ে যায়। আরিয়া আর ঋষির ছোট বোন মীনাক্ষীকে উঠিয়ে বিছানায় বসাতেই মীনাক্ষী বলে, আহারে, ঋষির সব জিনিস পড়ে গেছে। আরিয়া বলে, আমি উঠাচ্ছি। আরিয়া দেখে ঋষির ডায়েরি থেকে নীল করিঞ্জির শুকনো ডাল, আর ওই যে স্কুলে আরিয়ার জন্য যে চিঠি লিখেছিল সেই চিঠি পড়ে আছে। আরিয়ার মনে পড়ে সেদিন স্কুলে সে এটাই লুকাচ্ছিল। চিঠিতে লেখা, জানিস আরিয়া, গত 7 বছর তোকে এই নীল করিঞ্জি দেওয়ার জন্য অপেক্ষা করছি। জানিস কেউ তোকে অনেক ভালোবাসে। আরিয়া সব বুঝে যায়। ছোটবেলা থেকে ঋষি তাকে ভালোবেসে এসেছে, আর
সে প্রতিবার তাকে ভুল বুঝেছে। আরিয়ার সাথে সাথেই সেখান থেকে উঠে চলে যায়। ঋষির বোন ঋষিকে জিজ্ঞেস করে, তুই কি আরিয়াকে ভালোবাসিস? ঋষি বলে, হ্যাঁ, ওকে আমি এতটা ভালোবাসি যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না, এমনকি ওকেও কখনো বলতে পারবো না, আর বলতেও চাই না। আরিয়া এবং আমার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। আরিয়া জীবনের লক্ষ্য আছে, প্ল্যানিং আছে। এই বয়সে সে কোটি টাকার ব্যবসা সামলায়। ও কখন কি করবে সব পরিষ্কার ভাবে জানে, আর আমি সবসময় কেয়ারলেস। আরিয়া কখনোই আমার সাথে খুশি হবে না, ওর জন্য রামি বেস্ট। এদিকে আরিয়ার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই সে রাস্তায় একা দাঁড়িয়ে কান্না করছে। ঋষির গাড়ির চাবি চাইতেই আরিয়া চাবি দেয় না। ঋষি জোর করে চাবি নিয়ে গাড়িটা ঠিক করে। আরিয়া বাসায় পৌঁছানো পর্যন্ত বাইক নিয়ে পিছু করে, এটা দেখার জন্য যে আরিয়া ঠিক মতো বাসায় পৌঁছালো কিনা। দেখেছেন কি পরিমাণের ভালোবাসা। আরিয়ারও আজ ঋষির জন্য অনেক খারাপ লাগে। দুইজনই তাদের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। আরিয়া বুঝে উঠতে পারে না সে ঠিক কি করবে। ঋষি আরিয়াকে ইগনোর করে সব ঠিক রাখার চেষ্টা করে। আরিয়া এতদিনে বুঝতে পারে সে আসলে ঋষিকে ভালোবাসে। কোর্টে আজকে সেটেলমেন্ট করা হয়। আজ থেকে কফি বাগানের পরে প্রসাদ এবং তার পরিবারের আর কেউ কোনো দাবি রাখতে পারবে না। সবাই বেশ খুশি হয়েই দেখে ঋষি এবং আরিয়ার ডেলিভারি ডক্টর জগদম্বা দাঁড়ানো। মীনাক্ষী এবং বাসুধা ডক্টরের দিকে দৌড়ে যেতেই ডক্টর ঘাবড়ে যায়। বারবার তার করা ভুলের কথা মনে পড়ে যায়। সবাই ডক্টরকে আজ রাতের পার্টিতে আসতে বলে, কারণ আজ দিবাকর কেস বন্ধ করার খুশিতে পার্টি দিচ্ছে। ডক্টর না আসার অনেক বাহানা করেও ব্যর্থ হয়। রাতে পার্টিতে প্রসাদ বেশ অহংকার করেই বলে, দেখেছেন ভাগের জিনিস কেউ কখনো কেড়ে নিতে পারে না। 3 প্রজন্ম এই কেস নিয়ে লড়েছে, শেষে তো আমরাই পেলাম। দিবাকর অনেক কষ্টে নিজেকে সামনে নেয়। এদিকে ডক্টরকে ড্রিঙ্কস করতে দেখে সেই ওয়ার্ড বয় বলে, ম্যাডাম আপনি এখান থেকে চলেন, না জানি কখন মুখ ফসকে কি নাকি বলে দিবেন। কে শোনে কার কথা। এদিকে একজন বলে, দিবাকর আসলেই মহান, কারণ সে নিজে থেকে এত বড় সম্পত্তি আপনাকে দিয়ে দিয়েছে। প্রসাদ বলে, কিসের মহান? কেস হারলে লজ্জায় মুখটা লুকাতো কোথায়, তাই বিয়ের বাহানায় কেস বন্ধ করে মহান সাজলো। দিবাকর আর সহ্য করতে না পেরে রেগে বলে, তুই তো এমনি এমনি জমিটা পাসনি। তুই কি জানিস তোর ছেলে একটা সিগনেচার করার জন্য আমার কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। তোর ছেলে আমার কাছ থেকে একটা সিগনেচার নেওয়ার জন্য 30 কোটি টাকা দিয়েছে। প্রসাদ বলে, ঋষি সিগনেচারের জন্য তোকে টাকা দিয়েছে? দিবাকর বলে, সিগনেচার করেছি বলেই তুই কফি বাগানটা পেয়েছিস। তোর ছেলে তার কোম্পানির নাম বেচেছে আমার কাছে। তাদের ঝগড়া থামাতে ঋষি এবার তাদের মাঝে এসে বলে, হ্যাঁ বাবা, আমি কোম্পানির নামটা বেচে দিয়েছি। আমি তো জানিও না কফি বাগানটা দেখতে কেমন, কি এমন আছে ওই বাগানে, কিন্তু যখনই কফি বাগানের কথা উঠতো তোমার মুখে একটা খুশি দেখেছি, কিন্তু যখনই তুমি কোর্ট থেকে ফিরে আসতে তোমাকে চিন্তায় দেখে খুবই খারাপ লাগতো। এত টাকা পয়সা জায়গা জমি দিয়ে কি করবে যদি তোমার মনে শান্তি না থাকে? তোমার মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। আমার জমি দরকার ছিল আর ওদের টাকা আর কোম্পানির নামটা, তাই আমি ওদেরকেই দিয়ে দিয়েছি। প্রয়োজনের অতিরিক্ত টাকাগুলোতে কাগজের মতো আলমারিতেই পড়ে থাকবে। প্রসাদ ঋষিকে জোরে একটা চট দিয়ে বলে, টাকা রোজগার করে দেখ কেমন লাগে, তারপরে তুই টাকার মূল্য বুঝবি। কোম্পানির নামের ব্যাপারে তুই কি জানিস? এই নামটাকে ব্র্যান্ড বানাতে আমার বাবাকে দিন রাত এক করে কাজ করতে দেখেছি। এক গুরুজি আমাকে বলেছিল, তোর জন্মের পর আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আর আমি সেটাই সারা জীবন বিশ্বাস করেছি। ঋষি রাগ করে সেখান থেকে চলে যায়, আর ডক্টর জগদম্বাও তাদের এই মারামারি দেখে অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে দিবাকরকে এত রাতে জঙ্গলের দিকে যেতে দেখে ঋষি আর হিতেশ তাকে ফলো করে। দিবাকর খুবই স্পিডে গাড়ি চালাচ্ছিল। সামনে একটা বন মহিষ আসায় দিবাকরের গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। দিবাকরের দিকে মহিষটা তেড়ে আসতে গেলেই তখনই সেখানে ঋষি চলে আসে। ঋষি দেখে ডিজেলের জার্কিন থেকে তেল পড়ছে। বন মহিষটা তেড়ে আসতেই ঋষি একটা লাইটার তেলের জার্কিনের দিকে ছুঁড়ে মারে। তখনই সেখানে ছোট একটা বিস্ফোরণ হয় আর মহিষটা পালিয়ে যায়। ঋষির গাড়িতে করে ফেরার পথে দিবাকরের বারবার মনে পড়ে ছোটবেলায় ঋষিও এমন বিপদে পড়েছিল, কিন্তু দিবাকর সেদিন ঋষিকে সাহায্য করেনি। হাসপাতালে আসতেই দিবাকর ঋষিকে বলে, তুমি আমাকে বাঁচালে কেন? ঋষি বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও এমনই করতো। ডক্টর ঋষির ব্যান্ডেজ করার সময় বলে, আর কোথাও লেগেছে? ঋষি না বলতেই রাম বলে, একটু চেক করে দেখেন তো। ও এমনই, কখনো নিজের কষ্ট শেয়ার করে না, সব সময় লুকিয়ে রাখে। কিরে, ঠিক বলেছি? এই কথা শুনে ঋষি আরিয়ার দিকে তাকায়, আর আরিয়া ঋষির দিকেই তাকিয়ে থাকে। হাসপাতালের করিডোরে দিবাকরকে দেখে প্রসাদ রেগে বলে, সাইন আমার ছেলে করেছে, আমি না। দিবাকর নমস্কার করে বলে, আমি দিবাকর, আমি আপনার এলাকাতেই থাকি, আমাদের তো এইভাবেই দেখা হবার কথা, তাই না? কিন্তু এই কেস আমাদেরকে শত্রু বানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে তো কখনো কোনো ঝগড়াও হয়নি, আপনার উপর আমার তো কোনো রাগও নেই। এই যে রাগ জেদ জমি নিয়ে কোর্টে লড়াই, এসব আমাদের পূর্বপুরুষ উত্তরাধিকার সূত্রে দিয়ে চলে গেছে, আর আমরাও বোকার মতো 3 পুরুষ ধরে এটা বয়ে বেড়াচ্ছি। জানেন
এই রাগের কারণে যখন ঋষি ছোট ছিল তখন আমি ওকে বন মহিষের সামনে রেখে চলে এসেছিলাম, কিন্তু আজ সেই ছেলেই বন মহিষের কাছ থেকে আমার জীবন বাঁচিয়েছে। এই টাকা পয়সা জমির চাইতেও যে মনুষ্যত্ব সবার উপরে, আপনার ছেলে সেটা আজকে আমাকে শিখিয়ে দিয়েছে। ঠিক তখনই ডক্টর জগদম্বাও সবাইকে ভেতরে আসতে বলে। পার্টিতে বেশি ড্রিঙ্কস করায় সে অসুস্থ হয়ে গেছে। ডক্টর জগদম্বা বলে, আমি ভুল করে অনেক বড় একটা পাপ করে ফেলেছি। ডক্টর জগদম্বা সেদিনের বাচ্চা বদলের কাহিনী বলে সবার কাছে ক্ষমা চায়। সত্য জানার পর দুই পরিবারের সবার মাঝে যেন আকাশ ভেঙে পড়ে, সবাই একদম স্তব্ধ হয়ে যায়। পরের দিন সকালে আরিয়া নাস্তা করার সময় বলে, ওই ডক্টর কি বললো তাতে আমার কিছুই যায় আসে না, এটাই আমার বাড়ি, আপনি আমার বাবা আর ওটা আমার বোন। আরিয়াকে জবাব দেওয়ার মতো কারোর কাছে কোনো শব্দই আজ নেই। আরিয়ার বোন বলে, তুই তো জানিস বাবা মা আমাকে অ্যাডপ্ট করেছে, কিন্তু কোনোদিন কি তোর আর আমার মাঝে ওরা কখনো পার্থক্য করেছে? আজ যখন সবাই জেনে গেছে বায়োলজিক্যালি তুই তাদের মেয়ে না, তোর কি মনে হয় সবার ভালোবাসা কমে যাবে? দিবাকর বলে, ডক্টর অনিচ্ছায় ভুল করেছে, কিন্তু এখন যদি তুই জেনে শুনেও তোর বাবা মায়ের কাছে না যাস তাহলে সৃষ্টিকর্তাও হয়তো আমাদের ক্ষমা করবে না। অপরদিকে ঋষি ব্যাগপত্র নিয়ে রুম থেকে বের হয়। জিজ্ঞেস করতেই বলে, ইউএসএ যাচ্ছি। কারোর সাথে কোনো কথা না বলেই মাথা নিচু করে ঋষি বের হয়ে যায়। তখনই প্রসাদ বাড়ি ফিরে দেখে ঋষি কোথাও যাচ্ছে। প্রসাদ বলে, স্টেশনে যাবি? ঋষি বলে, হ্যাঁ। ঋষির বোন আর ফুপু বাইরে চলে আসে। ঋষিকে নিয়ে প্রসাদ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মা আজ নিজেই দ্বিধায় পড়ে গেছে, তার কি ঋষিকে আটকাবার অধিকার আছে নাকি নেই। একটা মুহূর্তের মধ্যেই সব যেন ওলট পালট হয়ে গেল। পথে প্রসাদ বলে, মায়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছিলি? ঋষি কোনো উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিশ্চুপ ভাবে কান্না করতে থাকে, কিন্তু একা একা এমন ডুকরি ডুকরি কান্না করে নিজেকে আর সামলাতে না পেরে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দেয়। প্রসাদ কিছুক্ষণ পর একটা জায়গায় গাড়ি থামিয়ে বলে, বাবা তোর ট্রেন ছাড়তে এখনো 3 ঘন্টা বাকি। ঋষি গাড়ি থেকে নামতেই প্রসাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। ঋষি এ বাসায় বহুবার এসেছে, সবাই তাকে চেনে, তবু এ বাসায় যেতে তার কেমন যেন অস্বস্তি আর ভয় হচ্ছিল। প্রসাদের দিকে একবার ফিরে দেখে ঋষি বাসার দরজার কাছে এসে ইতস্তত করছিল। হঠাৎই সুধাকরের সাথে চোখাচোখি হলে সুধাকর তাকে ধরে বাসুধার সামনে আনে। নিজের গর্ভজাত সন্তানকে এত বছর পর সামনে পেয়ে কোনো মা কি নিজেকে আটকে রাখতে পারে? বাসুধা ঋষিকে জড়িয়ে কান্না করে দেয়। মায়ের কান্না দেখে ঋষি মাকে জড়িয়ে ধরে, সুধাকর ঋষিকে জড়িয়ে ধরে। দিবাকর সব বাইরে থেকে দেখে, কিন্তু নিজের লজ্জাবোধের কারণে ঋষির সামনে আসে না। এদিকে মীনাক্ষী আরিয়ার হাত আলতো করে ছুঁয়ে দিচ্ছে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কান্না আটকাতে না পেরে আরিয়ার হাতে মাথা রেখেই মীনাক্ষী বাচ্চাদের মতো কান্না করে দেয়। মাকে এমন কান্না করতে দেখে আরিয়া বলে, সব আমার দোষ, সব আমার দোষ। মা বলে, না বাচ্চা, এমন বলে না, সেদিনের ওই অদল বদলের কারণে আমি ঋষিকে পেয়েছিলাম। তখনই প্রসাদ বাসায় আসে। আরিয়া ধীরে ধীরে বাবার কাছে এসে স্কুলে প্রথম যেমন প্রসাদের আঙ্গুল ধরেছিল তেমন করে আবারও আঙ্গুল ধরে। প্রসাদ কান্না করে দেয়। আরিয়া প্রসাদের ঘাড়ে মাথা রেখে অঝরে কান্না করতে থাকে। গল্প চলে আসে 6 মাস পরে। স্কুলের রিউনিয়নে আরিয়া এবং ঋষির দেখা হয়। আরিয়া ঋষির উপরে রাগ, কারণ ওই ঘটনার পর ঋষি আমেরিকা পালিয়ে গিয়েছিল। ঋষি বলে, আরে এত কিছু হয়ে যাওয়ার পর নিজেকে শান্ত করতে সময় তো লাগবে। আরিয়া বলে, সব তো তোর সাথেই হয়েছিল, আমি তো কিছুই জানি না, তাই না? ঋষি বলে, আরে তুই তো আলাদা, সব সামনে নিস। আরিয়া বলে, হ্যাঁ পল্লবীদিকে নাকি বলেছিস আমি তোর থেকে একটু বেশিই ভালো, তুই নাকি আমার যোগ্য না। ঋষি বেচারা লজ্জা পেয়ে কেক খেতে শুরু করে। আরিয়া বলে, ভাবছি তোকে আমার বাসায় রেখে দিব। এমন কথা শুনে ঋষি বেচারা ভীষণ খেয়ে যায়। আরিয়া বলে, না হলে তোকে দিয়েই বিয়েতে চালের ডিব্বা লাথি দিয়ে গৃহ প্রবেশ করব। আমার তো মনে হয় তাও তোর দ্বারা হবে না। ঋষি বলে, আরে এত অপমান করিস না, বিয়ে করবি সুন্দর করে বললেই হয়। এভাবেই দুষ্টুমি আর খুনছুটি করতে করতে ঋষি বলে, সমস্যা হলো বিয়ের পর কে কাকে কার বাসায় রাখবে, কারণ একটা কোটিপতি বাবা ছিল, তাও তো নিয়ে গেলি। তুই নিজেও কোটিপতি, আমি বেচারা গরিব মানুষ। তাহলে তো তুই যখন বিদেশে কফি ডিল করতে যাবি, আমি বাসায় মেকআপ আর পারফিউম লাগিয়ে তোর জন্য অপেক্ষা করব। আরিয়া বলে, না না, পারফিউমের কি দরকার, তুই টেলকাম পাউডার লাগিয়ে অপেক্ষা করিস, তাতেই হবে। কি বুঝলেন, আসলে জীবনে শুভ লগ্ন বলতে কিছুই নেই। হাসি, কান্না, কষ্ট, খুশি, প্রতিটা মুহূর্তই শুভ মুহূর্ত, কারণ এই সকল অনুভূতি না থাকলে জীবনের কোনো মানেই থাকে না। জীবনে পারফেকশন বলে কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ সবাই যদি পারফেক্ট হতো তাহলে জীবনটা একঘেয়েমি আর যান্ত্রিক হয়ে যেত। জীবনটা এতটা এলোমেলো আর ভালো খারাপ দিয়ে ভরা বলেই সুখ এতটা দামি। ভুলে যাবেন না, কষ্ট আছে বলেই হাসি আমাদের কাছে এতটা প্রিয়।
আর শুভ অশুভ সব আমাদের উপরে নির্ভর করে। যে যেই বিষয়কে ঠিক যেভাবে গ্রহণ করবে সেই বিষয়টা তেমনই হবে। কারণ বাচ্চা অদল বদল হওয়াতে আরিয়া নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলেছে। না হলে বাবার সম্পত্তি আর টাকার দাপটে সে হয়তো অহংকারী হয়ে যেত। আর ঋষি সুধাকরের পরিবারে থাকলে পরিবারের জন্য হয়তো কিছুই করতে পারতো না, যেমনটা আরিয়া করে গেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।